নমস্কার, আমি স্বস্তিকা। আমি আসছি দিদি নাম্বার 1 সিজন 10 নিয়ে। সো রিসেন্টলি দিদি নাম্বার ওয়ান অর্থাৎ বাংলার খুব পপুলার একটা রিয়ালিটি শোতে রচনা ব্যানার্জির বদলে স্বস্তিকা মুখার্জি হয়ে গেলেন সঞ্চালিকা। এবারে রচনা ব্যানার্জি রিসেন্টলি আরবানায় থাকার যোগ্যতা নিয়ে কি বলেছেন সেটা কিন্তু এই ভিডিওর বিষয় না। আজকে আমি বলতে চাই স্বস্তিকা মুখোপাধ্যায়ের কথা। স্বস্তিকা মুখোপাধ্যায় একসময় এমনভাবে ড্রেস আপ করতেন যে তখনকার দিনে ওটা কিন্তু নর্মাল ছিল না, এবং তার সেই ড্রেসিং, তার লাইফস্টাইল এবং দুপুর ঠাকুরপো ধরনের ওয়েব সিরিজে তার অভিনয় দেখে অনেকেই তাকে তার অভিনয় ক্ষমতা দিয়ে জাজ না করে তার এই বোল্ড লুক বা তার এই লাইফস্টাইল দিয়ে তাকে জাজ করতো। কিন্তু সেই স্বস্তিকা মুখোপাধ্যায় যখন দিদি নাম্বার ওয়ানের মঞ্চে এলেন অ্যাজ অ্যান অ্যাঙ্কার, তার ড্রেসিং কিন্তু সম্পূর্ণ অন্যরকম। তিনি কিন্তু প্রত্যেকটা এপিসোডেই ট্র্যাডিশনাল শাড়ি ব্লাউজ পরছেন। চাইলেই অন্য ধরনের কোনো বোল্ড লুক ভাবতে পারতেন, কিন্তু তিনি জানেন যে দিদি নাম্বার ওয়ানের অডিয়েন্স কিন্তু অনেকটা অন্যরকম। বাংলার ঘরে ঘরে এই রিয়ালিটি শোটা দেখা হয় এবং সব ধরনের মানুষ, সব রকম বয়সের মানুষ, যারা হয়তো এখনও শাড়ি ব্লাউজ বলতে সেই ট্র্যাডিশনাল লুকের বাইরে বেরোতে পারেন না তাদের মেন্টালিটিতে, তাদের থট প্রসেসে, এরম কেউ বহু অডিয়েন্স আছে যারা এই শোটা দেখবেন, এবং তাদেরকে সম্মান জানাতে হলে, তাদের রুচির সাথে অ্যালাইন করতে গেলে ট্র্যাডিশনাল শাড়ি ব্লাউজ পরাটাই কিন্তু একটা ওয়াইজ ডিসিশন। কাজেই স্বস্তিকা মুখার্জি, তার পুরো স্টাইলিং টিম, এবং আমি জানি না কোনো ওয়ার্ড্রোব স্পন্সরও আছে কি না, তারা সবাই কিন্তু এইটা বুঝতে পেরেছেন যে যে কোনো রকমের ড্রেসিংয়ের জন্য স্থান, কাল, পাত্র, এই তিনটে জিনিস কিন্তু মাথায় রাখতে হবে। আমরা আজকাল মেয়েদের সব রকম পোশাক পরাটাকেই নর্মালাইজ করেছি। আমরা চাই যে আমাদের সেই ফ্রিডমটা থাকুক যে আমরা আমাদের ইচ্ছে মতো যে কোনো পোশাক পরতে পারবো, উইচ ইজ গুড, আমি সেটার অ্যাগেনস্টে বলছি না, কিন্তু তার সাথে আমাদের এটাও মাথায় রাখতে হবে যে সেই পোশাকটা পরে আমরা কোথায় যাচ্ছি বা কার সামনে যাচ্ছি। আমরা যেরকম কোনো কর্পোরেট মিটিংয়ের সময় এথনিক পরে যাব না, ফর্মাল অ্যাটায়ারে নিজেদেরকে দেখতে চাইবো, নিজেদেরকে প্রেজেন্ট করতে চাইবো, সিমিলারলি কোনো বিয়ে বাড়ি বা ইন্ডিয়ান ফেস্টিভ্যালের সময় আমরা কিন্তু আবার এথনিকে শিফট করে যাই। এভাবেই আমরা বিভিন্ন ওকেশন অনুযায়ী আমাদের পোশাক আশাক কিন্তু বদলাতে থাকি। তো অ্যাট দ্য সেম টাইম আমরা যেখানে যাচ্ছি সেখানে কী ধরনের বয়সের মানুষজন থাকবেন, তাদের রুচি বা তাদের ভাবনা চিন্তাটা কীরকম, সেটার কথা মাথায় রাখাও কি খুব ডিফিকাল্ট? আজকে যদি আমি একটা খুব রিভিলিং ব্লাউজ পরে কোনো ফ্যামিলি ওয়েডিংয়ে যাই, তো সেখানে কোনো ফুল কাকিমা কিংবা নপিসিমা আমাকে জাজ করতেই পারেন। তো তাদের কথা মাথায় রেখে, স্পেশালি একটা ফ্যামিলি ওয়েডিংয়ে যেখানে এই ধরনের বয়স্করা বা আমাদের গুরুজনরা, এই ধরনের আত্মীয়রা থাকবেন, সেখানে তাদের মতো করে, তাদের রুচির সাথে অ্যালাইন করে অথচ সুন্দরভাবে সেজে গুজে যাওয়াটা কি খুব ডিফিকাল্ট? স্বস্তিকা মুখোপাধ্যায় পারলে কিন্তু আমরাও পারবো। তাই আমার মনে হয় যে ড্রেসিংয়ের সময় শুধুমাত্র আমার ফ্রিডম আছে বলে আমি আজকে 2026-এ দাঁড়িয়ে সব রকম ড্রেস পরতে চাই বলে আমার পরার অধিকার আছে সেটা দেখানোর জন্য সব রকম অকেশনে কিন্তু সব রকম ড্রেস না পরে কোথায় যাচ্ছি সেখানের ওই স্থান, কাল, পাত্র, এই তিনটে জিনিস মাথায় রেখে ড্রেসিং করলে আমার এবং আমার আশেপাশের সকলেরই ভালো লাগবে। আর বাদ বাকি তো এরকম কিছু ওকেশন থাকলোই যেখানে আমরা আমাদের বন্ধু বান্ধবদের সাথে বা যারা আমাদের বয়সী, আমাদের মতন করে ভাবে, তাদের সাথে বেরোনোর সুযোগ পাবো, এবং দেশে বিদেশে বেড়াতে গিয়ে আমরা যে ধরনের ড্রেসিং দেখে ইনফ্লুয়েন্সড হই, ইন্সপায়ার্ড হই, সেই সব পছন্দের ড্রেসগুলো পরার সুযোগ পাবো।